আমাদের আজকে বায়োলজির ক্লাস নাম্বার 26। আজকে আমরা নতুন একটি টপিক শুরু করব, দ্যাট ইজ রিপ্রোডাকশন। হুম রিপ্রোডাকশন টপিকটা আজকে আমরা শুরু করব, বাট রিপ্রোডাকশন শুরু করার আগে কিছু আলোচনা করি। দেখো ভাই, আমাদের সামনে তিনটে পরীক্ষার ডেট আমরা জেনে গেছি। নাম্বার ওয়ান, মিসলেনিয়াস। মিসলেনিয়াস পরীক্ষাটা হবে হচ্ছে 15 সেপ্টেম্বর। ঠিক আছে। নাম্বার টু হচ্ছে ক্লার্কশিপ। ক্লার্কশিপটা হবে হচ্ছে 16 আর 17 নভেম্বর। আর আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমস 2024, এটা হবে হচ্ছে 15 ডিসেম্বর। ঠিক আছে, 15 ডিসেম্বর। এবার শুনে নাও, আমাদের গত 2 সপ্তাহে আমরা উইকলি টেস্ট দিইনি। এই জন্য এই সপ্তাহে, আজকে কি বার, মঙ্গলবার, এই সপ্তাহে একটা পূর্ণাঙ্গ টেস্ট আসবে, যেখানে ইংলিশ থাকবে, রিজনিং থাকবে, ম্যাথ থাকবে, জেনারেল সায়েন্স থাকবে, হিস্ট্রি, জিওগ্রাফি, সমস্ত কিছু থাকবে, মানে একটা কমপ্লিট টেস্ট থাকবে। আমরা এখন থেকে যে টেস্টগুলো আমরা উইকলি টেস্ট করব, সেই উইকলি টেস্টটা মানে 200টা কোশ্চেনের কমপ্লিট টেস্ট হবে এখন থেকে। এটা কার জন্য? ডাব্লিউবিসিএস এর জন্য। খুব ভালো করে মন দিয়ে শোনো। এই তিনটে পরীক্ষাতেই এই তিনটে পরীক্ষাতেই আমাকে ম্যাথ আর ইংলিশ, এই দুটো কিন্তু আমাদের প্রয়োজন পড়বে, ম্যাথ আর ইংলিশ। ঠিক আছে। তাহলে তোমরা আমাকে একবার বলো তো দেখি, যে ম্যাথ আর ইংলিশের রেকর্ডেড ক্লাস দেওয়া হয়েছিল, সেটা কে কে দেখেছো বা নোট ফোট করেছো, একটু বলো দেখি। দাদা দাদা করেছি। ম্যাথটা এখনো হয়নি, বাট ইংলিশ শুরু করেছি। ওটা নিয়েই দাদা একটু বলারও ছিল। ক্লজের চ্যাপ্টার করছিলাম, কিন্তু ওটা না একদম বুঝতে পারছি না কি করব, সেটাই ভাবছিলাম। আচ্ছা, বেশ, ঠিক আছে। ক্লজ বুঝতে পারিনি, হ্যাঁ। এটা হুম, একটুখানি, ক্লাস এটা একটু, আমি এই গ্রুপটাকে ওপেনই রাখছি, আমি গ্রুপটার বন্ধ করছি না, কিন্তু কেউ হাই, হ্যালো, গুড মর্নিং, থ্যাংক ইউ এগুলো বলবে না, একদম প্রয়োজনীয় কথাটাই বলবে। গ্রুপ আমি খোলা রাখছি, যেখানে অসুবিধা হচ্ছে লেখো, ক্লজ বুঝতে পারো ইংরেজিতে, বেশ। আর দাদা ওদের শায়দ ইংলিশে কিছু নোট মানে নোট দিছিলা ফর্মের রূপ, মানে ভার্বের ফর্ম, তো ওটাও আমাদের। ভার্বের পর টেন্সের নোটের কথা বলছো কি? হ্যাঁ, টেন্সের নোট আর একটা ভার্বের হ্যাঁ ফর্মের দাদা, রূপ দিছে। টেনশন হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, টেন্সের নোটসটা আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, টেন্সের নোটস, তাহলে দুটো জিনিস হলো, বলো তারপরে। স্যার মুড। মুড। স্যার হ্যাঁ। মুডটা তো আমাদের ওখানে নেই, রেকর্ডেড ক্লাসে মুড পড়ানো হয়নি, তাহলে মুডটা আমি নতুন করে পড়িয়ে দিব, হ্যাঁ। আচ্ছা, বেশ, এটা লিখো কিন্তু গ্রুপে। ঠিক। তাহলে দেখো, ম্যাথ আর ইংলিশটা কিন্তু তোমাদের যেটা দিয়েছি ওইটা একটু করে নিও। কেন কি, যেহেতু আমরা সামনে প্র্যাকটিসে ঢুকবো, এবং নেক্সট মান্থ থেকে, নেক্সট যে মান্থ আসছে, কি মাস, জুলাই, নেক্সট মান্থ থেকে আমাদের ক্লাসের সংখ্যাটা বেড়ে যাবে, বুঝতে পারছো? সেটা লাইভ হোক বা রেকর্ডেড, যাই হোক না কেন, লাইভ হতে পারে, রেকর্ডেড হতে পারে, কিন্তু ক্লাসের সংখ্যা বাড়বে। আমরা যেমন এখন সপ্তাহে একটা সাবজেক্টকে নিয়ে এগোচ্ছি, জুলাই মাস থেকে আমরা দুটো করে সাবজেক্টকে নিয়ে এগোবো। ঠিক আছে। সব থেকে বড় কথা, আমাদের প্রিয়া যেহেতু সিজিএলকে টার্গেট করে করছে, তো প্রিয়াকে একটা দিয়েছি আমি নোট সিজিএল এর, জিএস এর জন্য। ওইটা তুমি পড়েছো প্রিয়া? হ্যাঁ দাদা, ওটা পড়ছি। হ্যাঁ, ওটা পড়ো। ওটা পড়ে দেখবে হুবহু কোশ্চেন ওখান থেকেই আসবে। ঠিক আছে। আর সাথে স্ট্যাটিক পার্টটাকে একটু জুড়ে নিও। হ্যাঁ। আর হ্যাঁ যদি দাদা। পারো এই 2 মাসের মধ্যে, আমি আবার বলছি, এই 2 মাসের মধ্যে ডিটেলসে তোমার যাওয়ার দরকার নেই। তুমি যদি তরুণ গোয়েল থাকে বা লুসেন্ট থাকে, এই দুটো বইয়ের যে কোনো একটাকে একটুখানি ভালো করে পড়ে নাও। যদি লুসেন্ট থাকে হ্যাঁ দাদা, লুসেন্ট পড়ো। লুসেন্ট আছে। হ্যাঁ, আর যদি তরুণ গোয়েল থাকে তরুণ গোয়েল, যে কোনো দুটোর মধ্যে একটা পড়ে নাও। এটা গেল সিজিএল এর জন্য, বেশ। এবার চলে যাই স্যার একটা যাদের। কথা বলবো। হ্যাঁ, বলো।
স্যার ওই সিরিয়ালের ওই নোটটা আমাকেও সেন্ড করলে খুব ভালো হতো স্যার। আচ্ছা আচ্ছা, তোমাকেও দিয়ে দেবো, ঠিক আছে। দাদা আমাকেও যাদের শোনো সিজিএল এর জন্য যাদের যাদের আছে ওটা আমি তাহলে গ্রুপেই দিয়ে দিচ্ছি, হ্যাঁ। স্যার হ্যাঁ গ্রুপে হ্যাঁ দিয়ে স্যার দেবেন। গ্রুপে ওটা দিন। আমি হ্যাঁ দাদা, হ্যাঁ ওটা আমি গুগল থেকেই সংগ্রহ করেছিলাম, বুঝেছো। ওটা আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, ওখান থেকেই কিন্তু সমস্ত জিকে তোমরা দেখলেই বুঝতে পারবে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স থেকে ওরা নিয়ে করেছে, কোন একটা ইনস্টিটিউটের বোধহয় হবে, তাই না? আচ্ছা, হ্যাঁ অলিভ বোর্ড। অলিভ বোর্ড, হ্যাঁ, যাই হোক। কিন্তু দেখো এই যে যে এই তিনটে এক্সাম না খুব ভালো করে মাথায় রাখো। দেখো একটা কথা বলি, ডব্লিউবিসিএস এর যে মানে পড়ার যে ধরন, মিসলেনিয়াসের পড়ার ধরনটা প্রায় এক, প্রায় এক, ঠিক আছে। মিসলেনিয়াসের জন্য আমরা হচ্ছে জুলাই আগস্ট 2 মাস সময় পাবো, ঠিক আছে। এই 2 মাসের মধ্যে আমরা কি করব আমি তোমাদের বলে দিচ্ছি। বিসিএস এর জন্য আমরা জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 5 মাস সময় পাবো। এই 5 মাসে থিওরির সাথে সাথে আমি কোশ্চেনও তোমাদের দিতে থাকবো। তবে একটা কথা বলি, গ্রুপে যারা যে কজন আছে সবাই যে চাকরি পাবে তা নয়। তোমরা দেখেছো আগের গ্রুপে কতজন আছে? 40 জন আছে। তাহলে আগের গ্রুপে 40 জন, এরা ঠিক করে মাইনেও দেয় না, ক্লাসও করে না, ঠিক না? তো নতুন গ্রুপে যারা এসছো আমি ধরে নিচ্ছি যে এরা সিরিয়াস ক্যান্ডিডেট। যদি তোমরা সিরিয়াস ক্যান্ডিডেট হও তাহলে এই পর্যন্ত তোমাদের যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে চ্যাপ্টার ওয়াইজ হিস্ট্রির, আমায় বলো তো সবাই এগুলো পড়ছো কিনা, একবার রিভিশন হচ্ছে হ্যাঁ কিনা? স্যার পড়ছি। হ্যাঁ দাদা, পড়া তো এগুলো চলছে। হ্যাঁ কিন্তু স্যার পড়ছি, অবশ্যই পড়বে, কিন্তু কিছুই মনে থাকছে না। মনে থাকার দাদা দরকার নেই। হিস্ট্রি মনে থাকছে না। হিস্ট্রিতে হিস্ট্রিটা ভীষণ প্রবলেম হচ্ছে স্যার। ঠিক ঠিক, আমি বলি বোন, মনে থাকার দরকার নেই, শুধু পড়তে থাকো, শুধু পড়তে থাকো। কি হবে জানো, এই পরীক্ষায় দেখো ডব্লিউবিসিএস পরীক্ষায় 200টা কোশ্চেন করতে হয়। 200টা কোশ্চেনের মধ্যে অঙ্ক থাকে 13টা আর রিজনিং থাকে 12টা বা ভাইস ভার্সা। তাহলে অঙ্ক রিজনিং এর জন্য টাইমটা দরকার, তো তাহলে 2.5 ঘন্টা সময় জিএস সলভ করার জন্য তোমাকে দেওয়া হয়েছে। তার মানে আনসার করার জন্য তোমাকে যথেষ্ট সময় দেওয়া হচ্ছে ভাবনা চিন্তার জন্য। যখন তুমি এগুলো রেগুলার বেসিসে পড়বে, আমার কথা মিলিয়ে নিও, পরীক্ষার হলে অপশান দেখলে তোমার মাথায় ক্লিক করবেই করবে, বুঝেছো। এবার শোনো মজার বিষয়টা, প্রিলিমসটাকে যদি কেউ একবার কোয়ালিফাই করে, বিসিএস এর কথা বলছি, প্রিলিমস যদি একবার কেউ কোয়ালিফাই করে তাহলে না তার যে মানে কি বলে, তার যে কনফিডেন্স লেভেল সেটা কিন্তু সত্যি বুস্ট হয়, সত্যি বুস্ট হয়। এবং আমি বলছি প্রিলিমসের জন্য তোমাদের প্রিভিয়াস ইয়ার্স যে কোয়েশ্চেন্সগুলো আছে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ সেটা আমি গ্রুপে দিব, ঠিক আছে। তাহলে প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার্সে যে কোয়েশ্চেন এসছে প্রায় 20 বছরের কোয়েশ্চেন, সেটা আমি টপিক ওয়াইজ, যেমন হিস্ট্রির আছে, জিওগ্রাফির আছে, পলিটির আছে, সায়েন্সের আছে, এগুলো সব আমি গ্রুপে দিব, ঠিক আছে। সেইগুলোকে একবার গো থ্রু করা। যদি তোমরা সেই কোয়েশ্চেনগুলোকে দেখো তাহলে দেখবে যে ডব্লিউবিসিএস এ 80% কোয়েশ্চেন্স কমন কোয়েশ্চেন্স। কি বলছি বুঝতে পারছো? 80% কোয়েশ্চেন কমন কোয়েশ্চেন, প্রত্যেক বছর আসছে, প্রত্যেক বছর 80% প্রশ্ন। এবার প্রিলিমসটাকে কোয়ালিফাই করার পরে আমরা আরো 2-3 মাস বা তারও বেশি সময় পেয়ে যাব মেন্সের প্রিপারেশনের জন্য। তাহলে থিওরি কিন্তু আমাদের চলতে থাকছে। থিওরিটাকে আমি এই মধ্যেই এই 5 মাসের মধ্যে থিওরিটাকেও কমপ্লিট করব, এমসিকিউ কমপ্লিট করব। এবার কথা হলো দাদা মিসলেনিয়াসে তো 2 মাস আছে, কি করা যায়? দেখো মিসলেনিয়াসের জন্য যা ম্যাথের প্রয়োজন আমি দিয়ে দিয়েছি। মিসলেনিয়াসের মধ্যে কি ইংলিশ আছে নাকি মিসলেনিয়াসে? হ্যাঁ স্যার ইংলিশ থাকে হ্যাঁ দাদা স্যার। হ্যাঁ ইংলিশ ইংলিশ আছে স্যার। তাহলে মিসলেনিয়াসের যে গ্রামারের পার্টটা অন্তত এখানে কভার হবে। আর আমি রেকর্ডেড ক্লাসে 50টা করে ইডিয়মস পড়িয়ে দেবো, রেকর্ডেড ক্লাস, ওটা লাইভ হবে না। এবং ওই একটা ক্লাস দেখার পরে ওই 50টা ইডিয়মস আর জীবনে কোনোদিন না পড়লেও চলবে, মুখস্থ হয়ে যাবে। কারণ আমি ওটার এটিমোলজি সহ বলবো কি করে ইডিয়মটা সৃষ্টি হলো সেটা। এরকম 1500 ইডিয়মস আমরা পড়বো, তার সাথে ভোকাবুলারিও, এই নোটস এবং আমার রেকর্ডেড ক্লাস দিব। এবার কথা হচ্ছে মিসলেনিয়াসের 2 মাস আছে দাদা, কি করব? ম্যাথ ইংলিশ হয়ে গেল। মিসলেনিয়াসের জন্য এটা কিন্তু ইংরেজিতে আমি দিতে পারবো না, আমি বাংলাতেই দিব কোশ্চেন্স, সেটা সাবজেক্ট ওয়াইজ। হিস্ট্রির জন্য 500 কোশ্চেন,
জিওগ্রাফির জন্য 500 কোয়েশ্চেন, পলিটির জন্য 500 কোয়েশ্চেন। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? প্রত্যেকটা সাবজেক্টের জন্য একদম পরীক্ষায় যেগুলো বারবার আসছে, তারপর আমাদের কপালের উপর ডিপেন্ড করবে। একবার কল্পনা করে দেখো, যারা ফুডের এসআই এর জন্য একটু প্রিপারেশন নিয়েছিলে, তারা ভেবে দেখো কেমন জিনিস পড়েছো আর পরীক্ষায় এসেছে কি। যদিও সহজ এসেছে, বাট প্রিপারেশনটা লেভেলটা একটা জায়গায় ছিল, কিন্তু কোয়েশ্চেন এসছে একরকম। যদি আনএক্সপেক্টেড কিছু না ঘটে, আর যদি শোনো রাখো, আনএক্সপেক্টেড যদি কিছু ঘটেও থাকে, যেমন 2020 সালের বিসিএস এর প্রশ্নের কথা যদি আমি বলি, 2020-তে বিসিএস এর প্রিলিমসে এমন কোয়েশ্চেন এসছে, ছেলেমেয়েরা ভবচকে খেয়ে গেছে, এই যে কি কোয়েশ্চেন হলো। সো এটা আনএক্সপেক্টেড সিচুয়েশন, আর এই আনএক্সপেক্টেড সিচুয়েশনে তোমার যেমন অসুবিধা হলো, প্রত্যেকেরই অসুবিধা হবে। সো সেই ক্ষেত্রে কাট অফটা একটু কমবে। সো নিরাশ হওয়ার কিছু নেই। তাহলে কি বললাম, এই 2 মাসের জন্য মিসলেনিয়াসের জন্য আমি প্রত্যেকটা টপিক থেকে, শুধু এই কোশ্চেনগুলো কিন্তু মিসলেনিয়াসের জন্য নয়, এটা বিসিএস এর জন্যও গুরুত্বপূর্ণ। আর এই যে আমরা বলছি না ভুলে যাচ্ছি, ভুলে যাই তবুও পড়বো, ভুলে যাই। আমার কথা কি বোঝা গেল? আর ক্লার্কশিপের জন্য আমরা বেশ কিছুটা সময় পেয়ে যাচ্ছি, এই 3টের যে কোনো একটাতে আমাদের নাম থাকবে, এইটুকুন ভরসা করো। কি বলেছি বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার একটা বেশ, কথা বলবো স্যার? হ্যাঁ বলো বলো। বলছি স্যার, ভোকাবুলারি আর সিনোনিম অ্যান্টোনিমস, হ্যাঁ হ্যাঁ এইগুলো একটু মানে সব ভুলে যাচ্ছি, তো পড়ছি ভুলে যাচ্ছি। হ্যাঁ এগুলো একটু স্ট্র্যাটেজিটা বলে দিলে ভালো হতো, যে কেমন আচ্ছা, ভাবে পড়লে যে। দেখো ভোকাবুলারি স্ট্র্যাটেজি কিছু নেই, দৈনিক টেস্ট দিতে হয়। বুঝেছো? ভোকাবুলারির জন্য, আচ্ছা ভোকাবুলারির জন্য আমি একটা বই, আচ্ছা আমি নোটস দিয়ে দেবো, ঠিক আছে? ভোকাবুলারির জন্য ঠিক আমি আছে। নোটস দিয়ে দেবো। আর যেটা ইডিয়মস আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই দুটো তো আমিই পড়িয়ে দিব রেকর্ডেড ক্লাসের ফর্মে, এবং ভিডিও পাবে, নোটসও পাবে। বোঝা গেল? চলো তাহলে আমাদের মেইন টার্গেট থাকছে ডব্লিউবিসিএস, আর যেহেতু 2 মাসের মধ্যেই মিসলেনিয়াস, তো সেই কারণে আমরা মিসলেনিয়াসকে একটু টার্গেটটা দেব। কিসের জন্য? কারণ মিসলেনিয়াসের সময় বেশি নেই, 2 মাস মতন সময় আছে। বুঝতে পারছো? যে কোয়েশ্চেন্স চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন্স দেওয়া হবে, সেগুলো কিন্তু সুন্দর করে পড়ে ফেলবে। বারবার করে পড়া, ভুলে যাই কোনো অসুবিধা নেই, কিন্তু পড়বো বারবার। ঠিক আছে? দাদা, হ্যাঁ বলছি কি, চলো আমি তাহলে কি শুধু এই ক্লাসগুলো করব আর ওই নোটসটা যেটা দিয়েছো ওইটা পড়বো খালি? হ্যাঁ, ওই নোটটাকে পড়ো। আর ওইটা, আর দেখো বায়োলজিতে তোমার যেটা করানো হচ্ছে, আমাদের বায়োলজির পরে বোধহয় ফিজিক্স শুরু করব, সায়েন্সের থেকে ফিজিক্স, আর ওদিক থেকে হয় পলিটি শুরু করব, না হলে হিস্ট্রি বা এরকম কিছু একটা শুরু করব। ঠিক আছে? আচ্ছা দাদা, তোমার কি এটা 2 মাসের মধ্যে হবে 2 মাসের মধ্যে এই হওয়াটা একটু পড়ানোটা? চাপটা, তো 2 মাসের মধ্যে হওয়াটা চাপ হয়ে যায় না? না, কারণ আমার তো এই বাংলায় নোটস কোনো কাজে লাগবে না। হ্যাঁ আমি তো সেটাই তো বলছি। হ্যাঁ, তো ওটাই আমিও বলছি যে তাহলে আমি কি করব। না, এখানে যে থিওরির ক্লাসগুলো কিন্তু ইংরেজিতে হবে, অ্যাজ ইট ইজ চলবে যেমন চলছে, কিন্তু মিসলেনিয়াসের জন্য আমাকে বাংলাতেই নোটটা দিতে হবে। ঠিক আছে দাদা, আর বলছি একটু ক্লাসটা না মানে একটু রেগুলার করলে ভালো হয়। হ্যাঁ রেগুলারই তো হচ্ছে, মাঝে মাঝে যেটা কামাই হয় সেটা বলছো? না সেটা না, মানে আমাদের অনেকটা মানে 3 মাস ধরে তো বায়োলজিটা চলছে, তো হ্যাঁ ওটাই হ্যাঁ বলছি। ওটাই বলছি, আমিও তো ওটাই ভাবছি, ওর জন্যই তো পরের মাস থেকে ওটা দুটো চলবে। হ্যাঁ বলো, আর কে কি বলছো বলো। স্যার, আমার ব্যক্তিগত সমস্যা নিয়ে একটু কথা বলবো। বলছি যে আমার ধরুন আমার বয়সের অনেক 22 বছর, আমি বিগত 10 মাস ধরে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি, ঠিক আছে? হুম এবার স্যার, এবার একটা ইংলিশটা তো আমার খুব খারাপ, আমি একটা অফলাইনে ভর্তি হয়েছি একটা ম্যামের কাছে ইংলিশ নিয়ে পড়ার জন্য। হুম তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথাবার্তা শুনেছি, সবাই বলছে এইগুলো বাদ দে, সিজিএল এর দিকে খাট, বিসিএস এ এরকম 7-17। এবার আমার না একটু ডিমোটিভেশন জন্মাচ্ছে। তোমার বয়স কত বললে? 22 বছর। হ্যাঁ 22 বছর। 22 বছর মানে তুমি এখনো বাচ্চা আছো, ঠিক আছে? নিজেকে মনে করো যে এখনো বাচ্চা আছো। আচ্ছা আমি যদি তোমাকে একটা কথা বলি ভাই, যে তোমাকে এখন আবার মাধ্যমিক পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? এবং তোমাকে আচ্ছা, প্রত্যেকটা সাবজেক্টে স্টার মার্ক আনতে হবে। আচ্ছা 1 বছরে কি সম্ভব হবে ভাই? না না না। 2 বছর দিলে?
হ্যাঁ হবে। 3 বছর দিলে পারফেক্ট হবেই একদম। তাহলে 22 বছরের ছেলে 25 বছরে চাকরি পেয়ে যাবে। ডিমোটিভেশন কোত্থেকে আসে ভাই? আমার কথা কি বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। তাহলে তো আবার আমাদের কি? চারিদিকে স্যার সিজিএল এর স্টুডেন্ট তো ঘোরাফেরা করে, মানে। আমি আমার জীবনের কাহিনী বলেছিলাম একটা সময়, আজকে হ্যাঁ আর হ্যাঁ বলবো স্যার না, আমি শুনি। ঠিক আছে? সো এই জন্য হ্যাঁ। বলছি, লেগে থাকো, ঠিক আছে? আর স্যার যদি সত্যি বলতে স্যার ইংলিশ যদি দুর্বল থাকে, জিএসটি সিজিএল এর দিকে যাবেই না। জিএসটি আচ্ছা স্যার হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম স্যার আমি আপনার ওই ইকোনমিক্সের ক্লাসটা ইউটিউব থেকে পুরোটা করেছি। হুম। হ্যাঁ তো স্যার মানে বাকি মানে আরো যে আদার্স যে বাকি পোর্শনটা আছে সেটা কি কখন কভার হবে? হ্যাঁ একদম একদম একদম। ইকোনমিক্সের আর আমার, স্যার দেখো ইকোনমিক্সের আমার 75% কমপ্লিট করানো হয়ে গেছে। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, যারা ইকোনমিক্সের ক্লাস করেছো তারা এই ক্লাসগুলো করে নিজে নিজে থেকে কোশ্চেনের আনসার দিতে পারছো কিনা একবার বলো দেখি। স্যার পুরো টু দ্য পয়েন্ট ছিল স্যার, তো আমার তো ভালোই লেগেছে আর সলভও করতে পারছি। তারপর রিভিশন হয়ে গেলে আরো বেটার সলভ করতে হ্যাঁ পারবো। সেটা রিভিশন চলবে, রিভিশন হ্যাঁ হবে, হ্যাঁ স্যার। আমাদের এখানে আর রিভিশন স্যার হবে। অ্যাকচুয়ালি স্যার আমি আপনার জিওগ্রাফি ক্লাসটাও করে নিয়েছি ইউটিউবে। ইকোনমিক্সের ক্লাস কি ইউটিউব চ্যানেলের কথা বলছেন? হ্যাঁ 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 ইউটিউব চ্যানেলে স্যার। আর স্যার পলিটিটা স্যার করেছি, বাট ওটা কখনো হবে বললে একটু ভালো হতো স্যার, কারণ স্যার আমি তো স্যার সায়েন্স আমি দেখো, ব্যাকগ্রাউন্ড থেকে, যেহেতু তো স্যার ইতিহাসটা অনেকের পড়া আছে, যেহেতু পলিটিটা পড়া নেই, তো আমি যেটা মনে মনে ভেবেছি নেক্সট মান্থ, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি স্যার নেক্সট মান্থ থেকে আমি যেটা শুরু করব, আমাদের বায়োলজির শেষের দিকে বায়োলজিটাকে কমপ্লিট করে দেখো। বায়োলজিকে আগে কেন করলাম জানো? কারণ সায়েন্সের যদি 10টা কোয়েশ্চেন আসে, বায়োলজি থেকেই 5টা চলে আসবে। এই হ্যাঁ জন্য বায়োলজিটাকে প্রথম করিয়ে দিলাম। আর আমি আশা করছি বায়োলজি পড়তে তোমাদের কোনো কষ্ট হয়নি, খুব ভালো লেগেছে না স্যার ভালো ক্লাসগুলো লেগেছে। করতে। হ্যাঁ, তো আমি নেক্সট আচ্ছা মান্থে পলিটি শুরু করব, পলিটি, আর পলিটির সাথে চলবে হচ্ছে ফিজিক্স। ঠিক না স্যার, মানে অ্যাকচুয়ালি মানে পলিটি সম্বন্ধে তো কোনো আইডিয়া নেই, তো হ্যাঁ একটু হ্যাঁ ঠিক আর্লি আছে, হলে কোনো স্যার কি মানে অসুবিধা নেই। রিভিশন একটু টাইম পলিটিটা পাবে। হচ্ছে সব থেকে সহজ একটি সাবজেক্ট, সো হ্যাঁ মজা যতটা পাবে। করেছি স্যার মানে ঠিকঠাকই লেগেছে, বাকিটা হয়ে হ্যাঁ গেলে। একদম একদম, সবটা স্যার মজা আমি পাবে। একটা কথা বলবো। হ্যাঁ বলো, আমি একটু দ্রুত বলছি বলো, স্যার, আমরা আবার ক্লাসে যাবো। হ্যাঁ 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 স্যার, বলছি পলিটি ক্লাস করেছি, এবার আমি তো জিএস ভুলে গেছি, রিভাইজ দিলে হবে ওই হুম। যে কটা ছিল ভিডিও, কিন্তু স্যার ইকোনমিক্স আমি স্যার কিছুই বুঝতে পারছি না, দিয়ে ভয়ে বন্ধ করে দিয়েছি স্যার ইকোনমিক্স এর ভিডিও আমি দেখা। যেটা ইকোনমিক্সে পড়িয়েছি এটা বুঝতে পারছো না? কিন্তু ওই যে যখন ওই জিডিপি এনপিপি যেগুলো হচ্ছে আসছে হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে থেকে আমার খুব সমস্যা হচ্ছে। আচ্ছা কোনো সমস্যা নেই, তুমি আরো একবার দেখো, শুরু থেকে দেখো। দেখো ইকোনমিক্সের ক্লাসটা যদি বুঝতে চাও, আমি গ্যারান্টি দিচ্ছি যে ইউটিউবে ফ্রি প্ল্যাটফর্মে ইকোনমিক্স এত সুন্দর করে কোথাও পড়ানো নেই, কোথাও নেই, এটা আমার গ্যারান্টি। এবার আমি বলি যে ইকোনমিক্সের একদম লেকচার 1 থেকে শুরু করো, লেকচার 1 থেকে দেখা শুরু করো, তাহলে দেখবে কিচ্ছু কঠিন লাগবে না। আর বাকি যেটা কঠিন লাগবে আমার এখানে তো ক্লাস হবে, সেটাতে আমি করিয়ে দিব। তবে আমি কিন্তু আবার বলছি, মিসলেনিয়াসের আগে আমি কিন্তু থিওরি সব কমপ্লিট করতে পারবো না, ওকে? যেহেতু না না তোমরা ঠিক জানো আছে। বিসিএস এর পুরো সিলেবাস কমপ্লিট করতে একজন টিচারের 1 বছর সময় নেয়, যে কোনো ইনস্টিটিউটে তুমি যাও 1 বছর সময় তোমাকে লাগবেই লাগবে টোটালটা কমপ্লিট করতে। তবুও আমি 5 মাসের মধ্যে এটাকে কমপ্লিট করব, যেহেতু বিসিএস এর প্রিলিমসটা আমার 15 ডিসেম্বর রয়েছে, সেই কারণে। এরপরেই কি শেষ হবে? না, এরপরে শেষ হবে না, এরপরে এটার মেন্স রয়েছে। আমি চাইছি যে অন্তত তোমাদেরকে প্রিলিমিনারি পাশের স্বাদটা দিই আগে, তারপর বাকি যাদের প্রিপারেশন ঠিকঠাক করে পড়বে তারা একদম জায়গা পর্যন্ত যাবে, ওকে? আচ্ছা স্যার হ্যাঁ, আমার একটা বোন যেন কি বলছিল, সে বলো তো দেখি একটু। স্যার বলছিলাম 22 বছরে ওরা বলছে ডিমোটিভেটেড হয়ে গেছে, তাহলে কি আমরা কি করব? সেটাই সেটাই, 22 বছরে ডিমোটিভেট হচ্ছে। 22 বছর 22 বছর মানে একেবারেই বাচ্চা ছেলে। আমি তো বললাম ভাই যে তুমি 1 বছরে পারবে না, বাদ দিলাম। 2 বছরে পারবে না, তাও বাদ দিলাম। আরে ভাই 3 বছরে পারবে না? যত বই আছে 1 পৃষ্ঠা করে দৈনিক পড়লেই তো 3 বছরে কমপ্লিট হয়ে যাবে। তাহলে 25 বছরে তুমি চাকরি পাবে, 26-এ বিয়ে। সিজিএল নিয়ে ভাববোই না যে যতই বলো।
হ্যাঁ, সিজিএল নিয়ে আমি ভাবতে বারণ করছি না, আমি বলছি যে সিজিএল কে ভাবতে গিয়ে, আচ্ছা একটা কথা শোনো, দেখো সিজিএল হচ্ছে অল ইন্ডিয়া বেসড এক্সামিনেশন, ঠিক তো? আর ডব্লিউবিসিএস হচ্ছে তোমার স্টেটের মধ্যে। এবার লড়াই সংগ্রামটা কোথায় বেশি? সিরিয়াল এ। হ্যাঁ, বুঝতে পারছি আমরা এই বিষয়টা। এবার ঘটনা হচ্ছে সিজিএল এ একটা সময় ছিল যখন ভ্যাকান্সি 20,000 22,000 করে থাকতো প্রত্যেক বছর, আর এখন সেই ভ্যাকান্সি কমে 1700 1800 3000 2500 এরকম জায়গায় এসছে। যার কারণে কিন্তু, আর সব থেকে বড় কথা, রাজ্য বলো আর কেন্দ্র বলো, এই যে কেন্দ্র সরকারের যে রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে বারবার করে, 10 বছরে 1,35,000 রিক্রুটমেন্ট হয়েছে, তাও এখনো কমপ্লিট হয়নি। তাহলে ভাবতে পারছো রেল অ্যাক্সিডেন্ট হবে না তো কি অ্যাক্সিডেন্ট হবে? কেন্দ্র সরকারের একবার ভেবে দেখো তো দেখি কোথায় রিক্রুটমেন্ট আছে। রাজ্য সরকারের কথা তো বলবোই না, এটা আরো জঘন্য। রাজ্য সরকার যত বছর ক্ষমতায় এসছে 2011 থেকে শুরু করে, একটা এসএসসি স্কুল টিচার ঠিকভাবে নিতে পারলো না। আমরা যখন শুরুতে প্রিপারেশন শুরু করেছিলাম 12-13-তে 14-তে, তখন আমরা দেখতাম যে আমাদের দাদারা সব এসএসসির জন্য পড়তো, এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশনের জন্য। এখন তারা ওই মানে সবজি বাজারে না কলা বিক্রি করে, কেউ পটল বিক্রি করে, কেউ আলু বিক্রি করে, বিএড ফিএড করা কমপ্লিট করা। কেন কি? রিক্রুটমেন্টই নেই। তোমরা ভাবতে পারবে তোমাদের বাড়ির আশেপাশের স্কুলগুলোতে খবর নাও, স্কুলে মাস্টার মশাই নেই। আমাদের বগুড়াতে এখানে স্কুল 3খানা হাই বন্ধ হয়ে স্কুল, যাচ্ছে। সেই 3খানা হাই স্কুলের টিচার নেই। এরকম করে আরো সর্বনাশ হবে। আর এইবার মানুষজন আবার ভোট দিয়ে জেতালো, লক্ষ্মীর ভান্ডার, বুঝবে এবার যন্ত্রণা কাকে বলে। যাই হোক, নিরাশা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে, কিন্তু ভাই একটা কথা, আমার কথা শোনো, যদি একটা মাত্র ভ্যাকান্সি বের হয় তাহলে ধরে নিতে হবে ওই ভ্যাকান্সিটা আমার জন্য এসছে, এই মোটিভেশনটা নিয়ে পড়তে হবে। বোনটি আমার যে বললে যে আমি ভুলে যাচ্ছি, ভুলে যাও, কোনো অসুবিধা নেই, হিউম্যান ব্রেন তো, কত কিছু মাথায় রাখবে, কিন্তু দৈনিক পড়ো, টাইম করে করে পড়ো, ঠিক আছে? ঠিক আছে স্যার। বেশ, আচ্ছা চলো তাহলে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। তাহলে এবার তোমাদের টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ যে কোয়েশ্চেন্সগুলো তোমাদেরকে দিব, এইগুলো কিন্তু পড়ে কমপ্লিট করে ফেলবে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, সামনের রবিবার থেকে ফুল মক টেস্ট আসবে, ফুল মক টেস্ট 200 কোয়েশ্চেনের, ঠিক আছে? এবার হয়তো দেখো কিছু কিছু রিজনিং এর টপিকটা হয়তো বাদ হয়ে যেতে পারে, বা আমি গ্রুপে দিয়ে দিতে পারি। কেন? কারণ ওই যে ওয়ার্ডের মধ্যে লিখতে গেলে ওই যে কিছু বক্স ফক্স দিয়ে কিছু রিজনিং থাকে না, সার্কেল করে বক্স করে, ওই হ্যাঁ হ্যাঁ জিনিসগুলো হয়তো আমি সিরি ওয়ার্ডে লিখতে পারবো না। আর যদি ওটা আমি শিখে যাই ওটাকে কিভাবে ইনসার্ট করতে হয়, তাহলে ওটা দিয়ে দেব। ওকে, বেশ, ঠিক আছে, চলো। দাদা ওই মকটা ইংলিশে দেবে তো? হ্যাঁ, মক একদিন ইংলিশে হবে, একদিন বাংলায় হবে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, হুম। সবাইকে নিয়ে চলো। বেশ, চলো আমরা আজকে শুরু করছি রিপ্রোডাকশন। এখন কথা হলো, রিপ্রোডাকশন তো ভিন্ন ভিন্ন জীবের ভিন্ন ভিন্ন রিপ্রোডাকশন হয়। তাহলে আমাদের যেটা সিলেবাস, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন, এটা আমাদের পাঠ্য। হিউম্যান হিউম্যান রিপ্রোডাকশন। হিউম্যান রিপ্রোডাকশন, হিউম্যান রিপ্রোডাকশনের মিনিং এর কথা যদি আমি বলি, তাহলে বলো দেখি রিপ্রোডাকশন মানে আমরা কি বুঝি? একদম সিম্পল ভাষায় বলো, আমাকে আমাকে বোঝাও যে রিপ্রোডাকশনের মিনিংটা কি। রিপ্রোডাকশন মানে জনন। হ্যাঁ, ভালো। হিউম্যান রিপ্রোডাকশন মানে মানব প্রজনন। এই চ্যাপ্টারের বাংলাটা হচ্ছে মানব প্রজনন, মানব প্রজনন। আচ্ছা, সবাই একটা মানে আমাকে মানে খুশি করার জন্য বা এ সমস্ত জন্য বলবে না, সত্যি করে কথা বলো, আমি যে টপিকটাই পড়াচ্ছি তোমাদের, সেটা খুব সহজ গ্রাহ্য হচ্ছে, মানে খুব সহজেই বোঝা যাচ্ছে এমন তো নাকি, না কঠিন লাগে?
হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ স্যার সহজ। ঠিক, একদম আমিও চেষ্টা করি যতটা সিম্পলেস্ট ফর্মে তোমাদের সামনে উপস্থাপন করা যায়। ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না। আচ্ছা, জিওগ্রাফির ক্লাসটা দেখো আমি সময়ের অভাবের জন্য বন্ধ করেছি, কিন্তু জিওগ্রাফি ক্লাসটা ইউটিউবে তোমরা যেভাবে দেখেছো ওভাবেই কিন্তু কন্টিনিউ হবে, কোনো আপত্তি নেই তো? না স্যার, না কোনো আপত্তি নেই স্যার। জিওগ্রাফি খুব সুন্দর করে পড়ানো আছে না, বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার হ্যাঁ জিওগ্রাফি জিওগ্রাফি খুবই ভালো করে প্রবলেম হবে পড়ানো। না একদম। হ্যাঁ, তো এবার বিষয়টা হচ্ছে কেউ কেউ বলতে পারে দাদা আপনি এই ফ্রি পড়ান না কেন? আমি তো চাইছিলাম ফ্রি পড়াতে, ঠিক আছে, কিন্তু ফ্রি পড়াতে গেলে আমার তো দেখতে হবে আমার দিকে, এই জন্য। ঠিক আছে, বাকি স্যার তোমাদের হাতে জিওগ্রাফির দেখো, ক্লাসটা কন্টিনিউ রাখবেন স্যার। হ্যাঁ সব কিছুই কন্টিনিউ থাকবে, সো ডোন্ট ওয়ারি। ঠিক আছে, আচ্ছা চলো, মিনিং। রিপ্রোডাকশন মানে আমাকে একটু বোঝাও দেখি, তোমরাই বলো রিপ্রোডাকশন আসলে কি? আচ্ছা আমি তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি, আচ্ছা মানুষের পেটে ছাগল হবে? না দাদা। ছাগলের পেটে গরু? হুম, এমন তো হয় না। তাহলে মানুষের না পেটে মানুষ হবে, সেম ছাগলের পেটে স্পেসিস ছাগল সেম। হবে, গরুর পেটে গরু হবে। এটার মানে কি তাহলে? এটার মানে হচ্ছে reproduction is a biological process by which an organism reproduces an offspring that is biologically similar to the organism. অর্থাৎ একটা জীব একটা বায়োলজিক্যাল প্রসেসের মাধ্যমে তার নিজের একটা কপি প্রডিউস করবে। বুঝতে পারছো? সিমিলার থাকতে হবে, কারণ এর এর পেটে ওটা হবে না, ওটার পেটে ওটা হবে না। তাহলে লিখে রাখো, এটা লেখো, রিপ্রোডাকশন is a biological process. রিপ্রোডাকশন ইজ এ বায়োলজিক্যাল প্রসেস। আচ্ছা, কোনো একটা ভাই আমাকে হোয়াটসঅ্যাপে কয়েকদিন ধরে বলছিল কথা বলবো, সে আজকে নতুন গ্রুপে জয়েন করেছো, সে কি ক্লাসে আছো? তাহলে কি হলো? দৈনিক বলছিলে ক্লাস করব, মানে কথা বলবো দাদা, কথা বলবো, অনেক কথা আছে। সো আজকে ফিজও দিয়েছো, গ্রুপও জয়েন করেছো, ক্লাস জয়েন করোনি, লাভ হবে না কোনো। রিপ্রোডাকশন ইজ আ বায়োলজিক্যাল প্রসেস by which an organism reproduces, এটা খুব ইম্পর্টেন্ট, reproduces an offspring, offspring that is biologically similar to the organism. ঠিক আছে, তাহলে রিপ্রোডাকশন ইজ আ বায়োলজিক্যাল প্রসেস by which an organism reproduces an offspring that is biologically similar to the organism. বা এভাবেও বলতে পারো যে reproduction is the biological process by which new individual organism or offspring are produced from their parents. ওকে, বেশ, এবার এখানে একটা নোট নিব। কি নোট? দেখো, আমাদের এই সৃষ্টিতে দুই ধরনের জীব আমরা দেখতে পাই। একটা দেখতে পাই সিম্পল অর্গানিজম, আর একটা দেখতে পাই কমপ্লেক্স অর্গানিজম। সিম্পল অর্গানিজম বলতে কি? ব্যাকটেরিয়া হচ্ছে একটা সিম্পল অর্গানিজম, আর মানুষ একটা কমপ্লেক্স অর্গানিজম। তো মনে রাখতে হবে যে সিম্পল অর্গানিজমের যে রিপ্রোডাকশন রেট সেটা খুব হাই হয়, বিরাটভাবে হাই হয়, আর কমপ্লেক্স অর্গানিজম যেটা, সেটা রিপ্রোডাকশন রেট খুব লো হয়, কম হয়। যার কারণে
একটা ব্যাকটেরিয়া উইদিন সেকেন্ডস কয়েক সেকেন্ডসের মধ্যে মিলিয়ন অফ ব্যাকটেরিয়া ক্রিয়েট করে ফেলতে পারে, বাট সেটা মানুষের ক্ষেত্রে নয়, তাই না? তাহলে এই নোটটা একটু লিখে নাও এখান থেকে, কারণ কি স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন এসছে তাই এটা লেখাচ্ছি। দেখো, সিম্পল অর্গানিজম has higher rate of reproduction and complex organism has lower rate of reproduction. ওকে, যেমন এই সিম্পল অর্গানিজম বলতে একটা এক্সাম্পল লিখে রাখতে পারো ব্যাকটেরিয়া, আর যেটা কমপ্লেক্স অর্গানিজম সেটা হচ্ছে হিউম্যান বিং। গেল। এবার দেখো, আমরা না এই প্রজননের গ্রাউন্ড থেকে বা প্রজননের আসপেক্টস থেকে আমরা জীবকে দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে ভিভিপ্যারাস, একটা অভিপ্যারাস। হ্যাঁ, ভিভিপ্যারাস আর অভিপ্যারাস। তাহলে অ্যানিমেলকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করে ফেলি। অ্যানিমেলসকে দুটো ক্যাটাগরিতে ভাগ করছি। কারো মাইক অন আছে, অফ করে দাও তো। দেখো, কারো মাইক অন আছে। হ্যাঁ, তাহলে কি বললাম, একটা হচ্ছে ভিভিপ্যারাস, VIVIPAROUS, ভিভিপ্যারাস, আর একটা আছে অভিপ্যারাস, ভিভিপ্যারাস অ্যানিমালস আর অভিপ্যারাস অ্যানিমালস। ভিভিপ্যারাস অ্যানিমালস এর বাংলা হচ্ছে জরায়ুজ, আর অভিপ্যারাস মানে হচ্ছে ডিম্বায়ুজ। দেখো, তাহলে কি দাঁড়ালো, ভিভিপ্যারাস অ্যানিমালস হচ্ছে যাদের ইউটেরাস থাকে, অর্থাৎ যারা শিশুর প্রসব করে। ভিভিপ্যারাস মানে যারা শিশুর প্রসব করে। ওকে, যারা শিশুর প্রসব করে। ইংরেজিতে লিখলে লিখবা যে ভিভিপ্যারাস হচ্ছে বোর ইয়াং ওয়ান, ঠিক আছে? অর্থাৎ আমি যখন আমার ইয়াং ওয়ানকে জন্ম দিব, ভিভিপ্যারাস। তাহলে ভিভিপ্যারাস মানে যারা শিশুর প্রসব করে, আর অভিপ্যারাস মানে যারা ডিমের প্রসব করে, ঠিক আছে? যারা ডিমের প্রসব করে আর পরবর্তীকালে সেই ডিম থেকে শিশুর জন্ম হয়। তাহলে ভিভিপ্যারাস মানে যারা শিশুর প্রসব করে, যেমন হিউম্যান বিং, আর অভিপ্যারাস মানে যারা ডিমের প্রসব করে, যেমন পাখি, সাপ, তাই না, মাছ, এগুলো। প্রশ্ন আসে এখান থেকে যে ভিভিপ্যারাসদের মধ্যে কি উপস্থিত থাকে, সেটা হচ্ছে ইউটেরাস, ঠিক আছে? ইউটেরাস মানে জরায়ু, যেটাকে আমরা বলছি ইউটেরাস প্রেজেন্টস হিয়ার, এখানে ইউটেরাস প্রেজেন্টস থাকে। কিন্তু অভিপ্যারাসের মধ্যে না থাকে ইউটেরাস, না থাকে ওভারি। তাহলে ইউটেরাস অ্যান্ড ওভারি নট প্রেজেন্ট, বোঝা গেল? তাহলে ভিভিপ্যারাসের মধ্যে ইউটেরাস উপস্থিত থাকে, জরায়ু যেটাকে আমরা বলি, জরায়ু উপস্থিত থাকে। কিন্তু অভিপ্যারাসের মধ্যে জরায়ু থাকে না, ডিম্বাশয় থাকে না। গেল? এক্সাম্পল লিখে নাও, এখানের এক্সাম্পল লিখে নাও। হিউম্যান বিং, ম্যান, তারপর ডগ, তারপর ক্যাট, তারপর গোট, ইটিসি। আর এদের মধ্যে এক্সাম্পল লিখে নাও, এদের মধ্যে এক্সাম্পল বার্ডস, আগে আছে স্নেক, তারপর ফিশ, ইটিসি। ঠিক আছে, ভিভিপ্যারাস, অভিপ্যারাস হয়ে গেল। নাও এবার আসো
যে রিপ্রোডাকশনের ধরন কয় প্রকার বা কয় প্রকারের রিপ্রোডাকশন হয়। দেখো তাহলে এই পর্যন্ত নোট হয়েছে? হ্যাঁ দাদা। মুছে দিই তাহলে। হ্যাঁ স্যার। বেশ, চলো এবার খাতা মধ্যে হেডিং লাগাও, টাইপস অফ রিপ্রোডাকশন। রিপ্রোডাকশনের প্রকার, কয় প্রকারের রিপ্রোডাকশন হয়। দেখো দুই প্রকারের রিপ্রোডাকশন হয়, একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন আর একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আর এটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন, অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে যেখানে সেক্সুয়াল ইন্টারকোর্সের কোনো প্রয়োজন নেই, আর সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে যেখানে সেক্সুয়াল ইন্টারকোর্সের প্রয়োজন আছে প্রোটেকশনের জন্য। ওকে, তাহলে আমরা এবার কি করব, আমরা খাতার মধ্যে হেডিং লাগাবো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন নিয়ে আমাদের আলোচনা হবে। ওকে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা যখন বলছি তাহলে এইখানে কি হবে, যেহেতু সেক্সুয়াল ইন্টারকোর্সের প্রয়োজন হয় না, তাই মেল গ্যামেট বা ফিমেল গ্যামেট কোনোটারই প্রয়োজন হয় না। এবং এই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন থেকে না জীবের সৃষ্টি হয় সিঙ্গেল প্যারেন্ট থেকে। দুটো পয়েন্ট লিখবো এখানে, দুটো পয়েন্ট লিখবো অ্যান্ড দেন তারপর আমরা এটাকে টাইপসে ভাগ করব। এক নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা পাশে না পাশে পয়েন্ট দুটো লিখবো, কারণ এখান থেকে আবার ক্লাসিফিকেশন হবে, নিচে নিচে লিখবো না, পাশে লিখবো। প্রথম কথা কি বললাম, যে there is no need of male and female gametes। এখানে মেল বা ফিমেল গ্যামেটসের কোনো প্রয়োজন নেই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে। আরেকটা কি বলেছি, এইখানে হচ্ছে যে কোনো জীবের সৃষ্টি হয় সিঙ্গেল প্যারেন্ট থেকে। হ্যাঁ, নিউ বডি is formed from single parent থেকে নিউ বডি ফর্ম হয় এখানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে। এবার শোনো, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন না 4 প্রকারের হয়। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন লিখবো আমরা, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় হচ্ছে 4 প্রকারের। ছোট ছোট করে লিখবো যাতে আমাদের নোটটা সুন্দর হয়। একটাকে বলা হয় ফিশন, FISSION, ফিশন, নাকি ফিউশন, ফিউশন নয় ফিশন, FISSION, ফিশন। ঠিক আছে, ফিশন মানে খণ্ডন। আচ্ছা, তারপরে হচ্ছে বাডিং, BUDDING, বাডিং। আরেকটাকে আমরা লিখবো হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, এই ফ্র্যাগমেন্টেশন বিখণ্ডন। ফিশন আর ফ্র্যাগমেন্টেশন, দেখো ফিশন মানে খণ্ডন, ফিশন মানে খণ্ডন, বাংলাটা দরকার নেই যদিও, বুঝিয়ে দিব আমি এখানে। ফিশন মানে খণ্ডন আর ফ্র্যাগমেন্টেশন মানে বিখণ্ডন। এই খণ্ডন আর বিখণ্ডনের তফাৎ কি আমি নিজেই জানি না, কিন্তু বুঝতে পারবে তোমরা, ওখানে অসুবিধা নেই। তাহলে ফিশন, বাডিং, ফ্র্যাগমেন্টেশন। আর একটা হচ্ছে ভেজিটেটিভ প্রপাগেশন, ভেজিটেটিভ প্রপাগেশন। ব্যাস, এই হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের 4টে ধাপ। এবার এইটাকে আলোচনা করতে গেলে আমরা না, যেমন ধরো এরপর যখন আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন নিয়ে আলোচনা করব, সেক্সুয়াল রিপ্রোডাকশন দুই ভাবে, একটা অ্যানিমেলসদের দেখবো, একটা প্লান্টসদের দেখবো। বাট প্লান্টসেরটা তো আমরা এখানে পড়বো না, তাই না? কারণ প্লান্টসেরটা আমরা পড়বো কোথায়, বোটানিতে গিয়ে পড়বো। ঠিক আছে, আমাদের এখন জুলজি চলছে, জুলজিতে আমরা একেবারেই শেষের দিকে, এটার পরে আমরা বোটানিতে প্রবেশ করব। চলো, ফিশন। স্যার বার্ডিং এর বাংলাটা কি আছে? বার্ডিং এর বাংলাটা তো জানি না ভাই। ঠিক আছে, বাংলার দরকার নেই, বুঝতে পারবে, চাপ নিও না। দেখো, ফিশন মানে যেখানে ফিশনের মাধ্যমে
রিপ্রোডাকশন হয় কাদের? ইউনিসেলুলার যত লিভিংস আছে না, তাহলে এটা কাদের হবে? এটা হবে ইউনিসেলুলার লিভিংসদের ক্ষেত্রে। তাহলে এককোষী জীব, বাংলাতে কি লিখবে? এককোষী জীব। ইউনিসেলুলার লিভিংস যত আছে তাদের সব ফিশনের মাধ্যমে খণ্ডনের মাধ্যমে প্রজনন হয়। এখানে কিভাবে প্রজনন হয় লেখো। নিউ বডি is formed by separating a part of the cell, এককোষী জীবের একটা সেল, তো এককোষী জীব মানে একটাই সেল, সেই সেলের একটা পার্ট ভেঙে এই রিপ্রোডাকশনটা হয়। অর্থাৎ যেমন এর একটা এক্সাম্পল আমি বলি, এর এক্সাম্পল হচ্ছে একটা, সেটা হচ্ছে প্যারামিসিয়াম। প্যারামিসিয়ামের যে প্রজনন, অ্যামিবা এর যে প্রজনন, বা ইউগ্লিনা এর যে প্রজনন, তাহলে এক্সাম্পলের মধ্যে প্যারামিসিয়াম, তারপর বাকিটা লিখে রাখো, অ্যামিবা, তারপর ইউগ্লিনা, এগুলো এদের যে প্রজনন হয় সেটা হচ্ছে ফিশন। এবং মনে রাখবে এক্সাম্পল এগুলো থেকেই জিজ্ঞেস করে, আরো হাজারো এক্সাম্পল থাকতে পারে, বাট এগুলোই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তাহলে ফিশনের মাধ্যমে রিপ্রোডাকশন হয় প্যারামিসিয়ামের, অ্যামিবার, ইউগ্লিনার। কি হয়, এরা মনে করে যে একটা মাত্র সেল, এই একটা মাত্র সেল, এটাই মাঝ বরাবর না, এই মাঝ বরাবর ভেঙে একটা নতুন সেলের জন্ম দিয়ে দেবে। ঠিক আছে, এই দেখো এটা মাঝ বরাবর ভেঙে এই যে নতুন একটা সেলের জন্ম দিয়ে দেবে, এইভাবে হয়। তাহলে একটা সেল ছিল, মাঝ বরাবর ভেঙে দুটো বডি তৈরি হয়ে গেল। সো এইভাবে ফিশনের মাধ্যমে এইটাকে বলে খণ্ডন, এই যে জীবের সৃষ্টি হলো। এবারে সব বার্ডিং এর মাধ্যমে কি হয়? দেখো বার্ডস চিনি তো আমরা, বার্ডস। যেমন আমি যদি একটা হাইড্রার ছবি ড্র করি, চলো আমি একটা হাইড্রার ছবি ড্র করছি, তোমরা ছবিগুলোকে সুন্দর করে ড্র করবে। ঠিক আছে, হাইড্রা দেখেছো কেউ? হাইড্রা না স্যার। মানে অরিজিনালি না দেখলেও কোথাও কিছু ভাবে দেখোনি? ক্যাকটাস। ছবিতে দেখেছি স্যার। হ্যাঁ, দেখো হাইড্রা, এই যে যে জীবটা আমি যেখানে ড্র করেছি, এইটা হচ্ছে একটা হাইড্রার ছবি। ঠিক আছে, হাইড্রা। তো হাইড্রার এই যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ না, এই যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এইগুলোকে বলা হয় বার্ডস, এইগুলোকে বলা হয় বার্ডস। তার মানে বার্ডিং মানে কি? এই সমস্ত বার্ডসগুলো ভেঙে ভেঙে নতুন জীবের সৃষ্টি হয়। এই হাইড্রার মনে করো এই পার্ট খুলে চলে গেল, নতুন একটা জীব সৃষ্টি হয়ে গেল, এই পার্ট খুলে চলে গেল, নতুন একটা জীব সৃষ্টি হয়ে গেল, এই পার্ট খুলে চলে গেল, নতুন একটা জীব সৃষ্টি হলো। তো এইভাবে এর যে বার্ডসগুলো রয়েছে, সেই বার্ডসগুলো ভেঙে কি হয় না নতুন জীবের সৃষ্টি হয়। তাই লেখো নিউ বডি ইজ ফর্মড by separating the বার্ডস গুলো ভেঙে নতুন বডির সৃষ্টি হয়। যেমন আমরা স্টারফিশ, আমরা স্পাইরি দেখেছি না, সেইগুলো। তাহলে এদের এক্সাম্পলের মধ্যে কি কি? এদের এক্সাম্পলের মধ্যে হাইড্রা রইলো, স্পাইরি রইলো, আর রইলো কি? স্টারফিশ। এই যে এই সমস্ত জীবের বার্ডিং এর মাধ্যমে এদের কি হয় না, রিপ্রোডাকশন হয়, প্রজনন হয়। ওকে, গেল। স্যার বলো। বলছি স্যার, স্পাইরি যেটা বললেন ওইটার মানে মানেটা কি ওটা? এটা একটা জীবের নাম ভাই, তো বাংলাটা কি জানি না। চলো, ফ্র্যাগমেন্টেশন পদ্ধতি আমরা কোথায় দেখি না? মাল্টি সেলুলার যে লিভিংস রয়েছে, মানে এককোষী নয় বহুকোষী জীবের মধ্যে আছে। এখানে কি হয়, বডির কোনো একটা পার্ট সেপারেট হয়ে প্রজনন হয়। তাহলে সবার প্রথম ফ্র্যাগমেন্টেশন তো লিখে রাখো, যে এটা মাল্টি সেলুলার লিভিংসদের ক্ষেত্রে হয়, মানে বহুকোষী জীবের ক্ষেত্রে হয়। এখানে কি করে কি হয়, এখানে নিউ বডি ইজ ফর্মড by
separating by separating any part of a body, বডির কোনো একটা পার্ট ভেঙে এইখানে জন্ম হয়, এটাকে বলা হয় ফ্র্যাগমেন্টেশন। ঠিক আছে, কি হয় ব্যাপারটা, এদের এক্সাম্পল কে কে আছে দেখো। এদের এক্সাম্পল আছে আর্থওয়ার্ম মানে কেঁচো, আর্থওয়ার্ম মানে কেঁচো, তারপরে তোমার লিচ, লিচ মানে জোক বা ইস্ট, হ্যাঁ ইস্ট ইটিসি, এই সমস্ত জীবের ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে বংশবৃদ্ধি হয়। ঠিক আছে, কি হয় এখানে, এদের বডি পার্টের কোনো একটা অংশ সেপারেট হয়, বডি পার্টের, যেহেতু ফিশন আর ফ্র্যাগমেন্টেশন, খেয়াল করো, ফিশন হচ্ছে এককোষী জীবেদের জন্য, ফ্র্যাগমেন্টেশন হচ্ছে বহুকোষী জীবেদের জন্য। ফিশনের ক্ষেত্রে একটা কোষ ভেঙে দুটো হয়ে যায়, আর ফ্র্যাগমেন্টেশন মানে বডির যে কোনো পার্ট ভেঙে নতুন বডি তৈরি হয়। ঠিক আছে, যেমন এই যে আমরা কেঁচো দেখেছি, কেঁচো, এই যেরকম কেঁচো আছে না, দেখবে এরকম কেঁচোর এইখান থেকে যদি কেটে যায় তাহলে এই পার্টটা একটা আলাদা কেঁচো তৈরি হয়ে যাবে, আর এই পার্টটা একটা আলাদা কিছু তৈরি হয়ে যাবে। এইভাবে বডির পার্ট, যে কোনো একটা পার্ট ভেঙে এদের নতুন জীবের সৃষ্টি হয়। বুঝতে পেরেছো? লিচ, জোক, জোক জোক যেটা রয়েছে, জোকের ক্ষেত্রেও তাই। ঠিক, এই জন্য দেখবা যে যারা গ্রাম এলাকায় থাকে, যেখানে জোক থাকে, সেই সমস্ত জায়গায় দেখবা কৃষকেরা যখন জমিতে যায় বা যে সমস্ত জায়গায় জোক রয়েছে সেখানে যখন যায়, তারা সাথে করে কি নিয়ে যায় বলো দেখি? লবণ নিয়ে যায়, লবণ। অর্থাৎ জোক লাগলে সেটা লবণ দিয়ে মারা হয়, কারণ ওটা কাঁচি দিয়ে কেটে ফেললে ওটা আবার বংশ বিস্তার করে ফেলবে, এরকম একটা স্যার ব্যাপার। চুন দেয়। হ্যাঁ হ্যাঁ, চুন, চুন, ইয়েস। চলো এবার আসো ভেজিটেটিভ প্রপাগেশন। বুঝতেই পারছো ভেজিটেটিভ প্রপাগেশন মানে কি, যেখানে জন্ম হবে কাণ্ড থেকে বা পাতা থেকে বা মূল থেকে, হ্যাঁ, সেই সমস্ত ক্ষেত্রে নতুন বডি সৃষ্টি হবে, সেটা হচ্ছে ভেজিটেটিভ প্রপাগেশন। তাহলে ভেজিটেটিভ প্রপাগেশন লেখো যে নিউ বডি ইজ ফর্মড ফ্রম রুটস বা স্টেম বা কি বলবো, রুটস, স্টেম বা লিফ, পাতা, এগুলো থেকে নতুন বডির জন্ম হয়। ঠিক আছে, এদের এক্সাম্পল যেমন উদ্ভিদের মধ্যেই এটা রয়েছে, যেমন কি, সেটা হচ্ছে বাঁশ, ব্যাম্বো। বাঁশ বীজ থেকে হয় না বাঁশের কোন একটা পার্ট থেকে হয় বলো দেখি? বাঁশের স্যার গোড়া থেকে হয়। হ্যাঁ, বাঁশের কিন্তু ওর যে বাঁশের যে নিচের যে পার্টটা থাকে, ওই পার্টটাকে সুন্দর করে লাগিয়ে দিয়ে জল টল দিলেই ওখানে দেখবা নতুন গাছ জন্ম যাবে। আখ, ব্যাম্বুর পরে লেখো সুগার কেন, আখ, সুগার কেন। আখও দেখবা যে ওর যে গিট যেটা থাকে, সেই গিটের মধ্যে থেকে যে দেখবা যে ওখান থেকে মুকুল বের হয়, ওটাকে লাগিয়ে দিলেই হয়ে যায়। তারপর পাতা থেকে হয় পাথরকুচি, পাথরকুচির গাছ দেখেছো কেউ? স্যার আমার বাড়িতে আছে। হ্যাঁ, বাড়িতে আছে। বেশ, পাথরকুচি দেখবে যে তুমি একটা কাজ করবে, একটা পাথরকুচির পাতা ছিঁড়ে একটা স্যাঁতসেঁতে জায়গায় রেখে দেবে, আর একটা নতুন চারা গাছ নিয়ে লাগাবে, দেখবে পাতা থেকে যে গাছটা বেরোবে সেটা দেখবে খুব মোটা তাজা হবে, আর যেটা তুমি চারা লাগিয়েছিল ওটা দেখবে যে বেশি ভালো হবে না। পাথরকুচির গাছ পাতা থেকে হয়ে যায়। তাহলে বুঝতে পারছি ভেজিটেটিভ প্রপাগেশন জিনিসটা। ওকে, তাহলে এবার আমরা এই পর্যন্ত আমাদের জানার দরকার ছিল সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হলো। এইবার আমরা আসবো হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে। ওকে, সো মে আই রাবিট? হ্যাঁ স্যার। ওকে, চল খাতার মধ্যে রিং লাগাও। সেক্সুয়াল রিপ্রোডাকশন, চল সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে দেখো, সেক্সুয়াল রিপ্রোডাকশন দুটোর ক্ষেত্রে আলোচনা করতে হবে। একটা করতে হবে অ্যানিমালদের জন্য, আর অ্যানিমালের মধ্যেও কাদের করব না, হিউম্যান বিংদের করব, হ্যাঁ। আর কি আছে, উদ্ভিদ, প্লান্টসদের। তো প্লান্টসদেরটা
এখন নয়, এটা আমরা যখন বোটানি পড়বো সেই বোটানির ক্লাসে এটা আলোচনা হবে, ঠিক আছে? দেখো অ্যানিমালদের বা হিউম্যান বিংদের ক্ষেত্রে যদি আমরা বলি সেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা, তাহলে এখানে দুটো লাগবে, একটা লাগবে হচ্ছে মেল আর একটা লাগবে হচ্ছে ফিমেল, মেল অ্যান্ড ফিমেল, ঠিক আছে? মেল অ্যান্ড ফিমেল। মেলদের ক্ষেত্রে আমরা কি পাবো না, মেলদের থেকে আমরা পাবো হচ্ছে স্পার্ম, আর ফিমেলদের ক্ষেত্রে আমরা কি পাবো না, ওভাম। মেলদের থেকে পাবো স্পার্ম আর ফিমেলদের থেকে পাবো আমরা ওভাম। ওকে, গেল। এখানে একটা কথা আছে যে দেখো একটা ছেলে 11 বছর, 12 বছর, 13 বছর, 14 বছর এইরকম বয়সগুলোতে তাদের স্পার্ম তৈরি হতে থাকে। বুঝতে পারছো কি বলছি? এটা তখন এদের এখান থেকে স্পার্ম তৈরি হয়, কিন্তু সেই স্পার্ম দিয়ে কি কখনো বাচ্চা হবে না, সেই স্পার্মে বাচ্চা হবে না। কেন কি? সেই স্পার্মগুলো অ্যাক্টিভেট হওয়ার সুযোগ তখনও পাবে না। তাহলে একটা মেল বডিতে যখন পিউবার্টি পিরিয়ড যখন আসবে না তখন থেকে হবে। তাহলে মেল পিউবার্টি পিরিয়ডটা একটু লিখে নাও, মেল পিউবার্টি পিরিয়ড। মেল পিউবার্টি পিরিয়ড হচ্ছে 15 to 16 ইয়ার্স। 15 থেকে 16 বছরের ছেলেদের মধ্যে পিউবার্টি চলে আসে, আর মেয়েদের ক্ষেত্রে ফিমেল পিউবার্টি পিরিয়ড, ফিমেল পিউবার্টি পিরিয়ড হচ্ছে 13 to 14 ইয়ার্স, 13 to 14 ইয়ার্স। ওকে, 13 to 14 ইয়ার্স এটা বেশ। এবার আমরা চলে আসি কিসের মধ্যে না, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এবার আমাকে দেখতে হবে, আর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আমার দেখতে হবে। এইখানের আলোচনাটা করলে আমাদের আলোচনা মোটামুটি শেষ হয়ে যাবে। চলো এবার আমরা দেখে নিই কি না, আমরা দেখে নিই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। সো মে আই রাব ইট? এটা মুছে हाँ দেবো? दादा। হুম, हाँ বেশ। চলো খাতার মধ্যে লিঙ্ক লাগাও, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আচ্ছা, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে আমার আঁকার হাত অত ভালো নয়, তবুও আমি চেষ্টা করব আঁকার জন্য, ঠিক আছে? জিনিসগুলোকে জাস্ট একটু দেখাতে হবে এই জন্য। চলো আমরা এটাকে এভাবে ড্র করি, এটাকে এভাবে ড্র করি, এটাকে এভাবে ড্র করব। ব্যাস, ঠিক আছে, মোটামুটি একটু হলো। এইভাবে এটাকে ড্র করব। চল, আমি যেভাবে করছি তোমরাও অ্যাজ ইট ইজ ওইভাবেই করবা, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ইউরিনারি ব্ল্যাডার। ইউরিনারি ব্ল্যাডারের গায়ে একটা গ্ল্যান্ড থাকে, ইউরিনারি ব্ল্যাডারের গায়ে একটা গ্ল্যান্ড থাকে। এই গ্ল্যান্ডটাকে বলা হয় সেমিনাল ভেসিকল, সেমিনাল ভেসিকল এটাকে বলে। হ্যাঁ, কি হয় দেখো, এই যে যেটা দেখতে পাচ্ছ ভেতরে, এটা হচ্ছে টেস্টিস। এটা কি? এটা হচ্ছে টেস্টিস, অন্ডকোষ বা অন্ডাণু যেটাই আমরা বলি না কেন, টেস্টিস। টেস্টিসের ওপরে এই যে যে গ্ল্যান্ডটা দেখতে পাচ্ছ এটাকে বলে এপিডিডাইমিস, এটাকে বলে এপিডিডাইমিস, এপিডিডাইমিস। আর এই টেস্টিসটাকে ধরে রাখার জন্য একটা ব্যাগ থাকে, ব্যাগ বা স্যাক থাকে, এই যে যেটা আউটার লেয়ারে দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে যেটা, এইটাকে বলা হয় স্ক্রটাম, এটাকে বলা হয় স্ক্রটাম।
ঠিক আছে, প্রত্যেকটার গুরুত্ব আছে, এখানে যতগুলো লিখবো ততগুলোই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার এখান থেকে গুরুত্বপূর্ণ একটা, চলো দেখি। এক তো এইখান থেকে এসে এইখানে আসবে এক্সিট পর্যন্ত, তাহলে আগে এটাকে ড্র করে নিই, তারপরে দিচ্ছি। এটা গেল, এখান থেকে এখানে একটা যাবে, এটা, আর হচ্ছে এখান থেকে একটা এসে এখানে মিশবে, এখান থেকে এখানে একটা এসে এখানে মিশবে, গেল, প্রত্যেকটা জায়গায় হয়ে গেল। চলো তোমরা না অ্যাজ ইট ইজ এটাকে ড্র করে নাও, অ্যাজ ইট ইজ এটাকে ড্র করে নাও। চলো এইভাবে ড্র করে নাও, তারপরে আমি বলছি। আর এইখানে মোটামুটি টিস্যুজ আছে, এখানে টিস্যুজ আছে, হ্যাঁ টিস্যুজ আছে। চলো এই যে এইটাকে বলা হয় পেনিস। এই পেনিসের এই যে যেটা দিয়ে আমরা ইউরিন পাস করি, এটাকে বলা হয় ইউরেথ্রা। ইউরেথ্রা এটাকে বলে। এই যে টিস্যুগুলো দেখছো, এটাকে বলা হয় হচ্ছে ইরেকটাইল টিস্যু। ইরেকটাইল টিস্যু, যখন সেক্সুয়াল ইন্টারকোর্স হয় তখন ইরেকটাইল টিস্যুগুলো ব্লাড ফ্লোতে গিয়ে এগুলো হার্ড হয়, তারপর হয়। আর এটা হলো ইউরেথ্রা। টেস্টিসের ওপরে যে গ্ল্যান্ডটা দেখতে পাচ্ছ, যে পার্টটা দেখতে পাচ্ছ, দিস ইজ কল্ড এপিডিডাইমিস। এই এপিডিডাইমিসের কাজই হচ্ছে কি না, এপিডিডাইমিসের কাজ হচ্ছে স্টোর করা স্পার্মকে। হ্যাঁ, তাহলে একবার আমরা কাজ লিখে নিই। আচ্ছা সবার আগে বলো তো এইটুকুন তোমাদের লেখা হয়েছে কিনা একবার বলো, নামগুলো একটু বলে দিই, তাই না? লেখা তো স্যার স্যার হ্যাঁ বলো। বলছি স্যার, ওই যেটা টিস্যুটা লিখেছেন, ওই টিস্যুটার নামটা কি লিখেছেন ওটা বুঝতে পারছি না। ইরেকটাইল টিস্যু। ইরেকটাইল টিস্যু। ইরেকটাইল, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা এইটার নামকরণ করো, এটাকে বলা হয় ভ্যাস ডিফারেন্স। ভ্যাস ডিফারেন্স, ভ্যাস ডিফারেন্স এটাকে বলে। আর এইটাকে বলা হয় হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট। ইজাকুলেটরি ডাক্ট, ঠিক আছে। চলো এটুকুন হলে আমি পুরোটা বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। চলো এ পর্যন্ত হয়েছে? হয়েছে। আচ্ছা যথেষ্ট জায়গা তো রয়েছে না কিছু কিছু নোট নেওয়ার জন্য? নোট নেওয়ার জন্য কিছু কিছু জায়গা আছে এই ফটোটার মধ্যে? হ্যাঁ হ্যাঁ আছে, যেমন সেটুকু হয়েছে। টেস্টিস, ছোট ছোট করে নোট নেব। যেমন এখন টেস্টিস, এই টেস্টিসের কাজ হচ্ছে স্পার্ম ফর্মেশন। হ্যাঁ, তাহলে এই টেস্টিস কি করে? এ হচ্ছে ফর্মস স্পার্ম, এ স্পার্ম ফর্ম করে, ঠিক আছে। এই টেস্টিস যে স্পার্মটা ফর্ম করলো সেটা তো কোথাও স্টোর করতে হবে, তো সেটা স্টোর করে কে? সেটা স্টোর করে এপিডিডাইমিস। তাহলে এপিডিডাইমিসের কাজ হচ্ছে স্টোরস স্পার্ম, স্টোরস স্পার্ম। এবার শুনে রাখো, এই যে টেস্টিস যে স্পার্ম ফর্ম করছে সেটা এপিডিডাইমিসের মধ্যে স্টোর থাকছে, এটা থাকে হচ্ছে 30 ডেজ অ্যাক্টিভ। 30 ডেজ অ্যাক্টিভ থাকে, তারপর এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। বুঝতে পারলে? অর্থাৎ একটা মেল বডিতে দিনও প্রতিদিন টেস্টিসের ফর্মেশন হচ্ছে,
এবং সেটা এপিডিডাইমিসের মধ্যে স্টোর থাকছে এবং সেগুলো 30 দিনের জন্য অ্যাক্টিভ থাকবে। 30 দিন যদি সেটা ব্যবহার না হয় সেগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে সেটা বেরিয়ে যাবে। গেল? আচ্ছা, তাহলে টেস্টিস স্পার্ম ফর্ম করলো, স্পার্ম ফর্ম করে এপিডিডাইমিসের কাছে দিল সেটাকে স্টোর করে রাখতে। এবার এটার কাজ কি? যখন যখন মানুষের মানে সেক্সুয়াল ইন্টারকোর্স হবে, যখন রিপ্রোডাকশনের সময় হবে, তখন কি হবে? এই স্পার্মগুলো এপিডিডাইমিস থেকে সেমিনাল ভেসিকলে গিয়ে পৌঁছাবে। কার মাধ্যমে? ভ্যাস ডিফারেন্সের মাধ্যমে। ভালো করে বোঝো। তাহলে কি হবে? এপিডিডাইমিস থেকে যখন ইন্টারকোর্সের সময় হবে বা যখন যখন রিপ্রোডাকশনের প্রয়োজন পড়বে, তখন এই স্টোর করা স্পার্মগুলোকে নিয়ে পৌঁছে দেওয়া হবে কোথায়? সেমিনাল ভেসিকলের মধ্যে। সেমিনাল ভেসিকলের কাজ কি? সেমিনাল ভেসিকলের কাজ হচ্ছে স্পার্মগুলোকে অ্যাক্টিভ করে দেবে ফার্টিলাইজেশনের জন্য। তাহলে সেমিনাল ভেসিকলের কাজ লিখে রাখো, ইট অ্যাক্টিভেটস sperm for fertilization. যদি সেমিনাল ভেসিকলে কোথাও কোনো প্রবলেম ক্রিয়েট হয়, তাহলে কি হবে? সেমিনাল ভেসিকলে কোথাও কোনো প্রবলেম ক্রিয়েট হলে এই যে স্পার্ম তৈরি হচ্ছে ঠিকই, বাট সেটা অ্যাক্টিভ হচ্ছে না ফার্টিলাইজেশনের জন্য। তাহলে সেমিনাল ভেসিকলের কাজ হচ্ছে ইট অ্যাক্টিভেটস স্পার্ম ফর ফার্টিলাইজেশন। যখন ফার্টিলাইজেশন হয়ে গেল স্পার্মগুলো, তখন কি হবে? আচ্ছা, ভ্যাস ডিফারেন্সের কাজ কি তাহলে? ভ্যাস ডিফারেন্সের কাজ হচ্ছে ইট ক্যারিজ দ্য স্পার্ম টু সেমিনাল ভেসিকল। তাহলে এটা হচ্ছে ইট ক্যারিজ দ্য স্পার্ম টু সেমিনাল ভেসিকল। তাহলে সেমিনাল ভেসিকলে এটাকে ক্যারি করে নেওয়ার, যে স্পার্মকে ক্যারি করে নিয়ে যাওয়ার দায়িত্ব কার? না, ভ্যাস ডিফারেন্সের। ঠিক আছে? এবার তাহলে টেস্টিসে স্পার্ম তৈরি হলো, এপিডিডাইমিসে স্টোর করে রাখলো, যখন সেক্সুয়াল ইন্টারকোর্স হলো অর্থাৎ রিপ্রোডাকশনের টাইম যখন হলো, তখন সেই স্পার্মকে নিয়ে সেমিনাল ভেসিকলে গেল। সেমিনাল ভেসিকল এটাকে অ্যাক্টিভ করে দিল ফার্টিলাইজেশনের জন্য। তারপর ইজাকুলারি ডাক্টের মাধ্যমে কিন্তু এটা আসবে। তোমরা একবার খেয়াল করো যে ইউরেথ্রা যেটা দেখতে পাচ্ছ, অর্থাৎ মেইন যে নালীটি, এই মেইন ডাক্টটি কিন্তু ইউরিনারি ব্লাডার থেকে এসছে। অর্থাৎ ইউরেথ্রার কাজ হচ্ছে ইউরিনারি ব্লাডার থেকে ইউরিনকে পাস করে দেওয়া, আউট করে দেওয়া। ঠিক তো? কিন্তু সেইখানে দেখতে পাচ্ছ ইজাকুলেটরি ডাক্ট রয়েছে। অর্থাৎ ইজাকুলেটরি ডাক্টের কাজ কি? না, ইজাকুলেটরি ডাক্টের কাজ হচ্ছে অ্যাক্টিভেটেড স্পার্মকে কোথায় পৌঁছে দেওয়া? ইউরেথ্রাতে পৌঁছে দেওয়া। তাহলে ইট ক্যারিজ অ্যাক্টিভেটেড স্পার্ম টু ইউরেথ্রা। এটা ইউরেথ্রাতে নিয়ে যায় অ্যাক্টিভেটেড স্পার্মগুলোকে। ঠিক আছে না? প্রসেস বোঝা গেছে? সিস্টেমটা বুঝতে পেরেছি আমরা সবাই? ব্যাস। এবার একটা এখানে পার্ট পড়ে আছে, দ্যাট ইজ স্ক্রটাম। দেখো, স্ক্রটামের খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। আমাদের মানে বডি টেম্পারেচার, নর্মাল বডি টেম্পারেচার কত? না, নর্মাল বডি টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড বা 98.6 ডিগ্রি ফারেনহাইট। ওকে, এইটা হচ্ছে আমাদের নর্মাল বডি টেম্পারেচার। দিস ইজ নর্মাল। এখন ঘটনা হচ্ছে, মাথায় রাখবে যে আমাদের বডি যে টেম্পারেচার আছে, সেই বডি টেম্পারেচার যদি আমাদের টেস্টিসেও থাকে, তাহলে টেস্টিস যে স্পার্মগুলো ফর্ম করবে সেগুলো ধ্বংস হয়ে যাবে, সেগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য স্ক্রটাম এখানে বিরাট বড় একটা ভূমিকা পালন করে। ঠিক আছে? না হলে ডোন্ট টেক ইট আদার ওয়ে। একটা কথা বলছি, এই যে টেস্টিসের কথা আমরা বলছি, এই টেস্টি খুবই স্পর্শকাতর একটা এলাকা, ঠিক কিনা বলো? সামান্য একটু আঘাত লাগলে কিন্তু প্রচুর আঘাত লাগে, তাই না? প্রচুর কষ্ট হয়, ব্যথা হয়। তাহলে ভগবান এটা শরীরের ভেতরে না দিয়ে বাইরে দিল কেন?
এটা কথা। তো এটাই হচ্ছে স্ক্রটামের কাজ। ভগবান এটা শরীরের বাইরে এই জন্যই দিয়েছে যাতে বডি টেম্পারেচার থেকে এইখানে টেম্পারেচার অন্তত 2.5 ডিগ্রি কম থাকে। তাহলে স্ক্রটামের কাজ কি? স্ক্রটামের কাজ হচ্ছে ইট লোয়ার্স দ্য টেম্পারেচার, it lowers the temperature up to 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমাদের যে বডি টেম্পারেচার, সেই বডি টেম্পারেচার থেকে 2.5 ডিগ্রি টেম্পারেচার কম রাখার দায়িত্ব কার? না স্ক্রটামের। যে স্যাকটা রয়েছে স্ক্রটাম স্যাক, এটাকে বলা হয় স্ক্রটাম স্যাক। এই স্ক্রটাম স্যাকের কাজ হচ্ছে বডি টেম্পারেচার 37 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি করবে? 2.5 ডিগ্রি কম করে এখানে রাখবে এই জায়গাটাতে। এবার শুনে নাও, যে সমস্ত মানুষ কি হয় না ড্রাইভিং করে, গাড়ি চালায়, ঠিক? তাহলে সেই ড্রাইভিং করা মানুষগুলোর ক্ষেত্রে দেখবা তাদের ইনফার্টিলিটি ক্রিয়েট হয়, সৃষ্টি হয়, তাদের বাচ্চা হতে চায় না। কেন কি? কারণ তারা সব সময় ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে, যার কারণে এই টেস্টিস আর তাদের যে বডি টেম্পারেচার সেম হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই জন্য ড্রাইভারদের ক্ষেত্রে যারা বেশিক্ষণ বসে থাকা কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হয়। এই টেস্টিসের যে টেম্পারেচার সেটা যদি 37 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকে বা 98.6 ডিগ্রি ফারেনহাইটই যদি থাকে, তাহলে কিন্তু স্পামগুলো ডিস্ট্রয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছি আমরা এটা? বলো। তাহলে এখানে আমরা মোটামুটি যা নোট নেওয়ার নিয়ে নিলাম, ঠিক আছে? কোনটার কি কাজ আছে এটাও ক্লিয়ার হয়ে গেল। এটা হচ্ছে পিনাস। পিনাসের কাজ কি? পিনাসের কাজ হচ্ছে ইট ট্রান্সপোর্টস the sperm to where? To the vaginal tract, ঠিক আছে? ভ্যাজাইনাল ট্রাক্টে স্পার্মকে নিয়ে যাওয়ার কাজ হচ্ছে পেনিসের। ব্যাস হয়ে গেল। এখানে একটা কথা শোনো, তোমরা শুনেছো যে নসবন্দি, শুনেছো না? নসবন্দি কথাটা হিন্দিতে বলে, বাংলা এটার কোনো নাম আছে কি? বন্ধাত্মকরণ, এরকম কিছু একটা হবে নাকি? নির্বীজকরণ। হ্যাঁ, নির্বীজকরণ। হ্যাঁ নির্বীজকরণ, ঠিক। নির্বীজকরণ ইম্পর্টেন্ট নাকি? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি ইম্পর্টেন্টের ক্ষেত্রে একটা আলাদা ব্যাপার হয়। ইম্পর্টেন্সির ক্ষেত্রে দেখো, যেটা পুরুষ বন্ধাকরণ, বন্ধাকরণ ভারতবর্ষে 2 ধরনেরই চালু আছে, একটা নারীদের দেহে, একটা পুরুষদের দেহে। যদি পুরুষদের দেহে বন্ধাকরণ হয় তাহলে কি করা হয়? এই যে ভ্যাস ডিফারেন্স দেখছো না, এই ভ্যাস ডিফারেন্সটাকে ক্লিপিং করা হয়, কাটা হয় না কিন্তু ক্লিপিং করা হয়। বুঝতে পারলে? ভ্যাস ডিফারেন্সটাকে ক্লিপ করে দেওয়া হয় যাতে করে এই যে এপিডিডাইমিস থেকে স্পার্ম যাতে সেমিনাল ভ্যাসিকলে যেতে না পারে, এই কাজটা এখানে হয়, মানে অ্যাক্টিভেশনের প্রসেসটা যাতে না হয়। বুঝতে পারছো কি বলেছি? কারণ যখনই আমাদের স্পার্ম এপিডিডাইমিস থেকে সেমিনাল ভ্যাসিকলে যাবে তখন সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে, আর অ্যাক্টিভেট হলেই সেটা দিয়ে বাচ্চা হবে। তো যার কারণে পুরুষদের দেহে যে বন্ধাত্মকরণ আছে, তাহলে এরকম লেখো, পুরুষ বন্ধাত্মকরণ। পুরুষ বন্ধাত্মকরণ। পুরুষ বন্ধাত্মকরণকে যে পদ্ধতি সেটাকে বলা হয় ভ্যাসকটমি। ভ্যাসকোটমি বলে। তাহলে ভ্যাসকোটমি কি? ভ্যাসকোটমি হচ্ছে ভ্যাস ডিফারেন্সকে ক্লিপিং করে দেওয়া, ঠিক আছে? আবার মহিলাদের ক্ষেত্রে কি হয়? ফ্যালোপিয়ান টিউবে ক্লিপিং করা হয়, ঠিক আছে না? মহিলাদের ক্ষেত্রে হয় ফ্যালোপিয়ান টিউবকে ক্লিপিং করে দেওয়া হয়। তাহলে এবার আমরা দেখব কি না, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আমরা এখানে দেখব, ঠিক আছে? সো মে আই রাব ইট? মুছে দেব? হ্যাঁ দাদা মুছে দিন। চল এবার লেখো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম।
ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে এটা তোমাদের মনে হয় দেখিয়েছি আমি, তবু একবার হোক। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কেমন হলো রে বাবা? অনেকটা এরকম। এইটাকে বলা হয় ইউটেরাস। এটা ইউটেরাস মানে বাংলায় বলে গর্ভাশয়। গর্ভাশয়। এই যে দুপাশে দুটো, এটা হচ্ছে অভেরি। এটা অভেরি, এটা অভেরি 1, এটা অভেরি 2। ওকে, এই অভেরির মধ্যে ওভাম থাকে। এই যে টিউবটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউব, এটাও ফ্যালোপিয়ান টিউব। আর এটা হচ্ছে ভ্যাজাইনাল ট্রাক্ট। ভ্যাজাইনাল ট্রাক্ট। ওকে, গেল। এইখান থেকে আমাদের স্পার্ম প্রবেশ করছে। এই স্পার্ম এখানে আসছে যখন, আর এই ওভামগুলো, ডিমগুলো এখানে আসছে, এখানে আসছে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে। এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ডিম ঘুরে বেড়াচ্ছে। যদিও এরকম মাল্টিপল ডিম যদিও থাকে না, ওভাম থাকে না, এক এক সময় সিঙ্গেলই থাকে। এখান থেকে মোটামুটি তোমার ধরো এখানে একটা জিনিস লিখতে, ওই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে লিখে রাখো, ওয়ান টাইম এজাকুলেশনে, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে লিখো ওয়ান টাইম ইজাকুলেশনে, মানে একবারের ইন্টারকোর্সে যে বীর্য বের হয়, সিমেন বের হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা মাথায় রাখতে হবে, পুরুষ দেহ থেকে যে স্পার্মটা বের হয় সেটা কিসের মাধ্যমে না, সিমেনের মাধ্যমে বের হয়। হ্যাঁ, সিমেনের মাধ্যমে। আর এই সিমেনের পরিমাণ কত থাকে? অ্যামাউন্ট অফ সিমেনের পরিমাণ হচ্ছে 2.5 ml থেকে 3.5 ml। 2.5 ml থেকে 3.5 ml সিমেন ইজাকুলেশন হয় ওয়ান টাইম ইন্টারকোর্সের পর। এবং মনে রাখবা যে এই যে 2.5 ml বা 3.5 ml, এইটুকুন সিমেনের মধ্যে 20 থেকে 40 কোটি ক্রোর্স স্পার্ম থাকে। কি বললাম বুঝেছো? তার মানে একবারের ইজাকুলেশনে সিমেন বের হয় 2.5 ml থেকে 3.5 ml। 2.5-3 ml এর মধ্যে 20 থেকে 40 কোটি স্পার্ম থাকে, একটা দুটো নয় কিন্তু। তবে মাথায় রাখতে হবে ফার্টিলাইজেশনের জন্য, মানে জাইগট ফর্মেশনের জন্য, ঠিক আছে? জাইগট ফর্মেশনের জন্য শুধুমাত্র একটা দরকার, বের হচ্ছে কতগুলো? 20 থেকে 40 কোটি। কিন্তু জাইগট ফর্মেশনের জন্য কটা দরকার? মাত্র একটা দরকার, অনলি ওয়ান, শুধুমাত্র একটা। ওকে, চলো তাহলে এবার এই জায়গাটা ফিরে আসি। ইউটেরাসের গায়ে একটা টেম্পোরারি গ্ল্যান্ড তৈরি হয়, যে টেম্পোরারি গ্ল্যান্ডটাকে বলে প্লাসেন্টা। এটাকে বলে প্লাসেন্টা। এই প্লাসেন্টার আম্বিলিকাল কর্ডের মাধ্যমে বেবির সাথে যুক্ত থাকে। এটা বোধহয় আমরা পড়েছিলাম, তাই না আগে? হ্যাঁ দাদা, ওই হরমোন পড়ার সময় জিএসএইচ। হ্যাঁ, গোনাডোট্রোপিন হরমোন সিমুলেটিং। তো এই আম্বিলিকাল কর্ডের মাধ্যমে প্লাসেন্টা বেবিকে সমস্ত খাবার, সমস্ত কিছু প্রোভাইড করে। ওকে, এটা হলো গেল। এবার একটা কথা, জাইগট ফর্মেশন কোথায় হয় দাদা? মাথায় রাখবে,
জাইগট ফর্মেশন হচ্ছে ফ্যালোপিয়ান টিউবে। তাহলে এইখানে কি হয়, এইখানে স্পার্ম আর ওভাম মিলিত হয়, আর স্পার্ম আর ওভাম মিলিত হওয়াকে বলা হয় জাইগোট ফর্মেশন। এখানে জাইগোট ফর্মেশন হয়, ঠিক আছে, জাইগোট ফর্মেশন হয়। এবার কিছু কিছু পয়েন্ট আমরা লিখব। এটা যদি ছবিটা হয়ে যায় তাহলে এটা মুছে দিয়ে এবার কয়েকটা পয়েন্ট লিখব, ঠিক আছে। মুছে দেব? হ্যাঁ দাদা মুছে। আচ্ছা, এখানে লিখে দিই পয়েন্টগুলো নেক্সট পেজে। যেমন আমরা যখন গর্ভাশয়ের মধ্যে ইউটেরাসের মধ্যে কিছু ঘটনা ঘটে, কি ঘটনা ঘটে? ইন্টারকোর্সের 0 থেকে 14 দিনের মাথায় 0 থেকে 14 দিনের মাথায় জাইগট ফর্মেশন হয়। 15 দিন থেকে 3 মাসের মধ্যে এটা ভ্রূণ এমব্রিওতে কনভার্ট হয়ে যায়। 3 মাস থেকে 9 মান্থস পর্যন্ত এটাকে ফিটাস বলে। আফটার 9 মান্থস বার্থ হয়, আর বার্থ হওয়া শিশুটাকে বলা হয় নিওনেট। কি বলা হয়? নিওনেট মানে নবজাতক। ওকে। আর এই নিওনেটের জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট আছে মেডিকেল টার্মিনোলজিতে, যারা এই নিওনেট নিয়ে পড়াশোনা করে, স্টাডি অফ নিওনেট, নবজাতকদের নিয়ে যারা পড়াশোনা করে সেটাকে বলা হয় নিওন্যাটোলজি। নিওন্যাটোলজি বলা হয়, ঠিক আছে, নবজাতক বিশেষজ্ঞ। এখানে আরেকটা কথা ইম্পর্ট্যান্ট আছে, পরীক্ষায় জিজ্ঞেস করে মাঝে মাঝে, যেমন পিরিয়ড অফ প্রেগন্যান্সি। প্রেগন্যান্সির পিরিয়ডের কথা যদি বলো, তো নর্মাল পিরিয়ড অফ প্রেগন্যান্সি সেটা হচ্ছে 280 ডেজ, ঠিক আছে। 280 ডেজ হচ্ছে নর্মাল প্রেগন্যান্সি। মিনিমাম পিরিয়ড প্রেগন্যান্সি 180 ডেজের হয়ে থাকে। 180 ডেজ, হ্যাঁ, তার মানে 6 মাস। 6 মাসে যদি একটা বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে দেখা যাবে হয়তো তার যে বডির অর্গানগুলো সবটা ঠিকঠাকভাবে ফর্ম হয়নি, তাকে স্পেশাল কেয়ার দিয়ে সেই কাঁচ ঘেরা ঘরের মধ্যে রাখা হয়। আমি তোমাদের বলি, আমার একটাই মাসি, মানে আমার মায়ের বোন, তার যমজ বাচ্চা হয়েছে, বুঝতে পারলে। এবং তোমাদের বললে বিশ্বাস করবে, তোমার ইঁদুর দেখেছো? ইঁদুর একদম ইঁদুরের মতনই হয়েছিল। 3 মাস হসপিটালে ছিল ওরা জন্মের পর। 3 মাস এই কাচের ঘরে রেখে ওদের সমস্ত ওখান থেকেই সব হতো। 3 মাস পর ছুটি দিয়েছিল। আমার মেসো ওদেরকে রোদ পোহাতে বলতো আর কি, 2 হাতে 2 চোখে নিয়ে বসে থাকতো, 2 হাতের তালুতে, বা হাতের তালুতে একটা, ডান হাতের তালুতে একটা, এরকম দিয়ে রোদ সেকতো। মানে ঠিক ইঁদুরের মতো। ইঁদুর। তোমরা যে পেনটা ইউজ করছো, আমার সামনে পেন আছে, তোমাদের সামনে পেন আছে, ওই পেনটা ছিল ওদের হাত। ভাবতে পারছো কি অবস্থা? তারা এখন এত মোটা তাজা হয়েছে, এত বড় হয়েছে, ভাবতে পারবে না, ঠিক আছে। এখন তারা এখন ভালো আছে তো? হ্যাঁ, ওরা এখন এই যে এবার ফার্স্ট ইয়ারে ভর্তি হবে কলেজ ফার্স্ট ইয়ারে ভর্তি হবে এবার। মানে সে একদম ইঁদুরের বাচ্চার মতন হয়েছিল দুটো। আচ্ছা, তাহলে নর্মাল প্রেগন্যান্সি পিরিয়ড 280 ডেজ, মিনিমাম 180 ডেজ, আর ম্যাক্সিমাম যদি হয়, ম্যাক্সিমাম পিরিয়ড 330 ডেজ। এগুলো কিন্তু জিজ্ঞেস করে, এই জন্য লিখে দিলাম। নর্মাল পিরিয়ড অফ প্রেগন্যান্সি 280 ডেজ, মিনিমাম পিরিয়ড অফ প্রেগন্যান্সি 180 ডেজ, আর ম্যাক্সিমাম পিরিয়ড অফ প্রেগন্যান্সি 330 ডেজ। ওকে,
তাহলে ফার্টিলাইজেশন কোথায় হয় বলো দেখি? ফার্টিলাইজেশন হয় ফ্যালোপিয়ান টিউবের মধ্যে। চলো এটুকুন লেখা হলে আমি এবার কয়েকটা নোট লেখাবো, তাহলে আজকে চ্যাপ্টার শেষ। হ্যাঁ দাদা হয়ে গেছে। ওকে, চলো কতগুলো নোট লেখো। যেমন ফার্টিলাইজেশন takes place in human body in fallopian tube. fallopian টিউবের মধ্যে ফার্টিলাইজেশন হয়। ফ্যালোপিয়ান টিউবে গুরুত্বপূর্ণ কথা, আমি কি বলেছিলাম, টেস্টিস যে স্পার্ম তৈরি করছে সেই স্পার্ম কোথায় স্টোর থাকে বলো দেখি? শুক্রাশয় স্যার। এপিডিডাইমিসের মধ্যে। হ্যাঁ বাংলা বলছি। হ্যাঁ স্যার, এপিডিডাইমিস। হ্যাঁ দাদা এপিডিডাইমিস। এপিডিডাইমিসের মধ্যে ওই স্পার্ম কতদিন অ্যাক্টিভ থাকে? 30 দিন। 30 দিন। ভেরি গুড, 30 দিন। কিন্তু ফ্যালোপিয়ান টিউবের মধ্যে মানে স্পার্ম 72 আওয়ার্স অ্যাক্টিভ থাকে। বুঝতে পারছো? অ্যাক্টিভ থাকে। তাহলে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে পুরুষের স্পার্ম একবার প্রবেশ করলে ভ্যাজাইনাল ট্র্যাক্টের মাধ্যমে সেটা কত ঘন্টা অ্যাক্টিভ থাকবে? 72 আওয়ার্স অ্যাক্টিভ থাকবে। আর ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ওভাম কতক্ষণ অ্যাক্টিভ থাকবে? 24 আওয়ার্স। 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকে। বোঝা গেল? তাহলে ডিম যেটা ওভাম সেটা 24 ঘন্টা অ্যাক্টিভ থাকে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে। 24 ঘন্টা পরে আবার একটা আসে এরকম। আর ফ্যালোপিয়ান টিউবের মধ্যে স্পার্ম থাকে 72 ঘন্টা। ওকে, 72 আওয়ার্স অ্যাক্টিভ থাকে। এই কারণে যাদের কনসিভ করতে অর্থাৎ প্রেগনেন্ট হতে যাদের প্রবলেম হয় তাদেরকে ডাক্তারবাবুরা 3 দিন পর পর ইন্টারকোর্সের পরামর্শ দেন। ঠিক আছে, 3 দিন পর পর। কারণ ওভাম 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকে আর স্পার্ম থাকে 72 আওয়ার্স। ওকে, বেশ গেল। আর কি বলবো? আচ্ছা, এখানে দুটো কথা। যদি দেখো হিউম্যান বডিতে ফার্টিলাইজেশন ফ্যালোপিয়ান টিউবের মধ্যে হলো, তোমরা টেস্ট টিউব বেবির কথা শুনেছো? টেস্ট টিউব বেবি। হ্যাঁ দাদা। টেস্ট টিউব বেবি কাকে বলে? টেস্ট টিউবের মধ্যে হয় নাকি বাচ্চা? না স্যার, বাইরে ফার্টিলাইজেশন ঘটিয়ে ইউরেটারে করাটা হয়। ইয়েস, ভেরি গুড। ফার্টিলাইজেশনটা বাইরে হয়। তাহলে পয়েন্ট এভাবে লেখো যে ফ্যালোপিয়ান টিউব এর বাইরে, ফ্যালোপিয়ান টিউবের বাইরে যদি ফার্টিলাইজেশন হয়, তবে সেটিকে বলে কারো মাইক অন আছে? অফ করো। ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ। ওকে, ইন ভিট্রো ফার্টিলাইজেশন বলে, আইভিএফ। এটাই হচ্ছে আমাদের যেটা টেস্ট টিউব বেবি বলছি আমরা, সেই টেস্ট টিউব বেবি এভাবে তৈরি হয়। কিভাবে? যদি কোনো মায়ের শরীরে ফ্যালোপিয়ান টিউবটা যদি ড্রাই হয়ে যায়, বুঝতে পারছো? ফ্যালোপিয়ান টিউবটা সবসময় লিকুইডি অবস্থায় থাকে, তাই ফ্যালোপিয়ান টিউবটা যদি কখনো ড্রাই হয়ে যায় তাহলে কি হবে? এগগুলো ওভারি থেকে বেরিয়ে ফ্যালোপিয়ান টিউবে আসতে পারবে না, কারণ জায়গাটা শুষ্ক হয়ে গেছে। তখন ডাক্তারবাবুরা কি করেন? ওভারি থেকে
এগ কালেক্ট করে সেটা বাইরে একটা টিউবের মধ্যে ফার্টিলাইজেশন করানো হয়। ফার্টিলাইজেশন হয়ে গেলে সেটাকে তারপর আবার কোথায়, ইউটেরাসের মধ্যে এস্টাবলিশ করে দেওয়া হয় ওখানে। ওকে, এই পদ্ধতিটা হচ্ছে টেস্ট টিউব বেবির পদ্ধতি। তাহলে ফ্যালোপিয়ান টিউবের বাইরে যদি ফার্টিলাইজেশন হয় সেটাকে কি বলে, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। আর ফ্যালোপিয়ান টিউবের ভেতরে যদি হয় সেটাকে কি বলে, ফ্যালোপিয়ান নর্মাল, যেটা ফ্যালোপিয়ান টিউব এর মধ্যে, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ফার্টিলাইজেশন হলে সেটিকে বলে কি, সেটিকে বলে ইন ভিভো INVIVO ইন ভিভো ফার্টিলাইজেশন। তাহলে ফ্যালোপিয়ান টিউবের বাইরে হলে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, আর ফ্যালোপিয়ান টিউবের ভেতরে হলে সেটাকে বলে ইন ভিভো ফার্টিলাইজেশন। ওকে, আচ্ছা। আর মেয়েদের ক্ষেত্রে যদি বন্ধাত্বকরণ করা হয় তাহলে কি হয়, এই ফ্যালোপিয়ান টিউবে ক্লিপিং করে দেওয়া হয়। কেন, এই ফ্যালোপিয়ান টিউব ক্লিপিং করলে এই ওভারি থেকে আর বাইরে আসতে পারবে না, আর হবে না। এটাই হচ্ছে কাজ। গেল, ঠিক আছে। তো মোটামুটি তোমাদের এই ছিল হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। সবাই খুব ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। হ্যাঁ বলো। বলছি স্যার, ওই সিজিএল এর নোটসটা তাহলে গ্রুপে সেন্ড আমি করে গ্রুপে দিয়ে দিচ্ছি, বা আমাদের ইয়ের কাছে রয়েছে ওটা গ্রুপে দিয়ে দাও, আমি দিয়ে দিচ্ছি। আর দাদা ওই ক্লাসে যে প্রবলেমগুলো হচ্ছে ওগুলোর কি করবো তাহলে? ওগুলো একটু নোট করে রাখো, আমাকে বলবে, আমি ছুটির দিন ওটা করিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দেখো একবার বলে চুপ করে থাকবে না, বারবার বলবে, আমি তাহলে তো ভুলে যাব না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে দাদা। গুড নাইট, ভালো থেকো সবাই। গুড নাইট। গুড নাইট।